এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো, মায়ানমারে জোড়া ভূমিকম্প, কেঁপে উঠল বাংলা ও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7 ম্যাগনিটিউড। কম্পন অনুভূত কলকাতা, হাওড়া ও 2 চব্বিশ পরগনায়। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মন্দালয়, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার নিচে উৎসস্থল। সকাল 11টা 50 প্রথম কম্পন, 12টা 2 দ্বিতীয় কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা 6.4 রিক্টার স্কেলে 4 ম্যাগনিটিউড। মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি, থাইল্যান্ডে ভেঙে পড়ল বহুতল। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, ঠিক কি হয়েছিল ঘটনা এবং পরিস্থিতি বর্তমানে কি? খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে আজকে বেলা 11টা 50 প্রথম ভূমিকম্পটা হয় মায়ানমারের মান্দালয়, মই জেলা। জায়গাটার নাম MAWI এরকম, মই জেলা। সেখানে ভূমিকম্পের প্রথম ভূমিকম্পটা ছিল সাংঘাতিক, খুব সিভিয়ার, 7.7। তখনই বেশ কয়েকটা বিল্ডিং, কিছু জলের রিজার্ভার ভেঙে পড়ে, একটা ব্রিজ ভেঙে পড়ে। হতাহতের সংখ্যাটা এখন আমরা পাইনি। এরপরে তার 20 মিনিট পরে, 20 মিনিট না 12 মিনিট পরে 12টা দিয়ে আরেকটা ভূমিকম্প হয় একই জায়গায়, সেটা হচ্ছে 6.4। পরপর দুটো ভূমিকম্পে মোটামুটি মায়ানমারের যে মান্দালয় অঞ্চলটা আছে, রেঙ্গুন বেস, এই জায়গাটাকে বিধ্বস্ত বলা যেতে পারে। এবং এর এফেক্টটা পড়েছে পাশেই থাইল্যান্ডে। এমনকি ভূকম্পে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কারণ টেকটনিক প্লেটে, ওই একই টেকটনিক প্লেটে কলকাতাও আছে। তো কলকাতার সামান্য অংশ কেঁপেছে। কিন্তু অদ্ভুত ভাবে মায়ানমারের যারা কাছাকাছি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু একেবারেই ক্ষয়ক্ষতি হয়নি। গুয়াহাটিতে কম্পন অনুভূত হয়নি, না আগরতলায় হয়েছে। তবে মণিপুরের চূড়াচাঁদপুরে ভূমিকম্প রেখে কিছুটা পড়ছে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ বাসব। সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায়। একবার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, মায়ানমারে 7.7 ম্যাগনিটিউড ভয়ঙ্কর ভূমিকম্প, কলকাতায় কি পরিস্থিতি? একদমই। দেখো, তোমায় জানিয়ে রাখি যে কলকাতায় এখনো পর্যন্ত সেভাবে অনেক জায়গাতে, বেশ কিছু জায়গাতেই অনুভূত হয়েছে, কিন্তু সেরকম ভাবেই অনেক জায়গাতেই অনেকেই বুঝতে পারেননি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, মায়ানমারে সহ বিভিন্ন 5টি দেশে এই ভূমিকম্পের অনুভূত হয়েছে, কিন্তু আমাদের শহর কলকাতাতে সেভাবে এখনো পর্যন্ত প্রভাব অনেক জায়গাতে পড়েছে, আবার অনেক জায়গাতেও পড়েনি বলেই জানা গিয়েছে। কিন্তু যে জায়গাতে মেইন ভূমিকম্প হয়েছে সেখানটাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ বিউ। সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মায়ানমারে জোড়া ভূমিকম্প, কেঁপে উঠল বাংলা ও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7 ম্যাগনিটিউড। কম্পন অনুভূত কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনায়। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্দালয়, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার নিচে উৎসস্থল। সকাল 11টা 50 প্রথম কম্পন, 12টা 2 দ্বিতীয় কম্পন অনুভূত হয়েছে এবং কম্পনের দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল 6.4 ম্যাগনিটিউড। মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি, থাইল্যান্ডেও ভেঙে পড়েছে বহুতল। উত্তর পূর্ব ভারতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। তবে যেমনটা আমাদের প্রতিনিধি বিউ সরকার জানাচ্ছিলেন, কলকাতায় কিন্তু বিভিন্ন জায়গায় সেইভাবে প্রভাব পড়েনি, অর্থাৎ সেরকম প্রভাব কিন্তু দেখা যায়নি। কোথাও কম্পন অনুভূত হয়েছে বা কোথাও কম্পন অনুভূত হয়নি। তবে উত্তর পূর্ব ভারতে যে আশঙ্কাটা করা হচ্ছিল, উত্তর পূর্ব ভারতে হয়তো বা অনেক প্রভাব পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিধি বাসব রায় যেমনটা জানাচ্ছিলেন, উত্তর পূর্ব ভারতের কিন্তু বিস্তীর্ণ জায়গায় সেইভাবে, সেই অর্থে প্রভাব পড়েনি। কম্পন কোথাও কোথাও অনুভূত হয়েছে, তবে অন্যান্য জায়গায় খুব বিশাল কিন্তু প্রভাব পড়েনি। যে প্রভাবটা দেখা গিয়েছে মায়ানমারে, থাইল্যান্ডে বহুতল, একের পর এক বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, যে ছবি দেখা যাচ্ছে একেবারে NKTV বাংলার পর্দায়।
大力表价，鲁西啊你，鲁西给俺买的嘛。 এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এনকেটিভি বাংলার পর্দায় একের পর এক বিল্ডিং রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়েছে, একাধিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক ইনফ্রাস্ট্রাকচারে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। যেমনটা জানা যাচ্ছে 7.7 ম্যাগনিটিউড, অর্থাৎ ব্যাপক যে ভূমিকম্প সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো কি ভয়ানক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায়। 大力表价，鲁西啊你，鲁西给俺买的嘛。 大力表价，鲁西啊你，鲁西给俺买的嘛。 সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, মায়ানমারে ব্যাপক ভূমিকম্প, 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প কলকাতা, হাওড়া সহ 2 পরগনায় প্রভাব যেমনটা জানা যাচ্ছে যে মৃদু হলেও প্রভাব পড়েছে। কি ছবি রয়েছে বর্তমানে, কি আপডেট রয়েছে? দেখো, মায়ানমার ভূমিকম্প যে উৎসর্গ সেখান থেকে কিন্তু শুরু হয়, কিন্তু বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আছে দুপুর 12টা নাগাদ কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু কোনো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খবর নেই। অর্থাৎ যেভাবে সীমান্ত থেকে সুন্দরবন গ্রামের কিন্তু আছে ঘরের মহিলারা তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে কিন্তু মানুষকে কিন্তু হচ্ছে সচেতন করে। অর্থাৎ যারা ঘরের ভিতরে আছে তাদেরকে বাইরে কিন্তু ডাকা হয় এবং উলধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে তাদের কিন্তু হচ্ছে সচেতন করা হয়। এবং জানিয়ে রাখি, বিস্তীর্ণ সুন্দরবন এলাকা জুড়ে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং অন্যদিকে যে পুকুরের জল বেড়ে যাওয়াতে কিন্তু হচ্ছে আতঙ্কিত হয়েছে। অর্থাৎ এই যে ভূমিকম্প, অর্থাৎ দীর্ঘদিন পরে কিন্তু এই উত্তর 24 পরগনা জেলা জুড়ে কিন্তু এই ভূমিকম্প এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজ নেওয়া হচ্ছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে কিনা। কিন্তু পর্যন্ত যেটা হচ্ছে সূত্র মারফত যেটা পাওয়া যাচ্ছে, বসিরহাট মহকুমা জুড়ে এলাকায় যেসব জায়গায় ভূমিকম্প হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারেই যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, অর্থাৎ বসিরহাট জুড়ে কিন্তু সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত সামনে আসেনি। পাশাপাশি সুন্দরবন এলাকায় রীতিমতো একাধিক জায়গায় কিন্তু কম্পন অনুভব করা গিয়েছে এবং পাশাপাশি সেখানকার যে ছবি এখনো পর্যন্ত কোনো রকমের ক্ষয়ক্ষতি সামনে আসেনি। আমি আবারও যাবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে রীতিমতো ভয়ানক পরিস্থিতি, সেই তুলনায় তাহলে 2 পরগনায় ঠিক কি ছবি রয়েছে? বসিরহাটে ছবিটা বর্তমানে তুমি যেমনটা জানাচ্ছিলে সেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়নি, তবে যদি সার্বিক পরিস্থিতি একটু যদি তুলে ধরো। সার্বিক পরিস্থিতি কিন্তু যে অন্য দিনের মতন হচ্ছে ভূমিকম্প আগে পর্যন্ত যেভাবে সার্বিক পরিস্থিতি ছিল কিন্তু স্বাভাবিক কিন্তু হচ্ছে ছন্দে আছে। কিন্তু ভূমিকম্প অর্থাৎ দুপুর 12টা নাগাদ যে ভূমিকম্প হয় হচ্ছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাকা সহ বসিরহাট শহরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভূমিকম্প হয়েছে। কিন্তু ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কিন্তু হয়নি মহকুমা জুড়ে। এবং পাশাপাশি সুন্দরবন এলাকা, বিস্তৃত এলাকা, সেই এলাকায় যখন ভূমিকম্প হয় সেই সময় কিন্তু ঘরের মহিলারা এবং সাধারণ মানুষ তারা কিন্তু ঘর বাইরে চলে আসে এবং পাশাপাশি তারা কিন্তু শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেয় এবং মানুষকে কিন্তু সচেতন করে। এবং এই সচেতনের মধ্য দিয়ে কিন্তু ভূমিকম্প সাধারণ মানুষকে কিন্তু জানায় গ্রামের মানুষ, অর্থাৎ শঙ্খধ্বনি বাজিয়ে গ্রামের সাধারণ মানুষকে কিন্তু জানা যায়। অন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সতর্ক করা হয়েছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজর রাখা হয়েছে। সঞ্জীব, বহুতলগুলো কি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন? দেখো, প্রশাসনের পক্ষ থেকে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় 12টা নাগাদ যে ভূমিকম্প হয়েছে এখনো পর্যন্ত
ক্ষয়ক্ষতি হয়নি। বহুতল বাড়ি, যে বসিরহাট শহর থেকে শহরতলি যেসব জায়গায় বহুতল বাড়িগুলো আছে সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং ক্ষয়ক্ষতি আর কিন্তু আশঙ্কা করছে না কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। তাও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অ্যালার্ট রাখা হয়েছে, কোথাও যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সরকারি দপ্তরে কিন্তু জানানোর জন্য, এবং সরকার থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যালার্ট থাকা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বহুতল বাড়ি এবং কোনো ছোট বাড়ি কোনো কিছুই কিন্তু ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি। একেবারেই সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সরকার। ধন্যবাদ তোমার সঞ্জীব। একেবারে দেখতে পাচ্ছেন সেই ভয়ানক ছবি, ভূমিকম্পের সেই ভয়ানক ছবি দেখতে পাচ্ছেন। বহুতলগুলি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইতিমধ্যে কিন্তু মায়ানমারে উদ্ধার কার্য শুরু হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ বা মৃত্যুর সংখ্যা কিন্তু এখনো কিন্তু সামনে আসেনি, তবে উদ্ধার কার্য ইতিমধ্যেই শুরু হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম যে সকাল সকাল কিন্তু রীতিমতো 7.7 ম্যাগনিটিউড ভূমিকম্প মায়ানমার রীতিমতো কেঁপে উঠলে রিক্টার স্কেলের 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। যেমনটা জানা যাচ্ছে জোড়া ভূমিকম্প, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আবারও 6.4 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প দেখা যায়। ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচে কিন্তু এই ভূমিকম্পের উৎসস্থল। প্রথম ভূমিকম্প 11:50 প্রথম কম্পন অনুভূত হয়, এবং পাশাপাশি 12:02 হয় দ্বিতীয় কম্পন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, ঠিক কি কারণে হয়েছে এই ভূমিকম্প, কি জানা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা জানাচ্ছিলাম, প্রথম কম্পন অনুভূত হয় 11:50 এবং দ্বিতীয় কম্পন 12:02 অনুভূত হয় কম্পনের মাত্রা। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল 6.4 ম্যাগনিটিউড। মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, থাইল্যান্ডেও বহুতল ভেঙে পড়েছে, পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, ঠিক কি কারণে ভূমিকম্প, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের যে প্লেট দুটো রয়েছে, যেটা তোমার মায়ানমার, ব্যাংকক, থাইল্যান্ড এই অঞ্চলটায় যে রিজিয়নটা রয়েছে, সেই রিজিয়নটা বরাবরই ভূমিকম্প প্রবণ। এর আগেও আমরা দেখেছি 2004 সালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যার ফলে সুনামি হয়। এবং এই যে ভূমিকম্পটি হয়েছে সেখানেও কিন্তু সেরকম একটি প্লেটের যে সঞ্চালন, অর্থাৎ একটি প্লেটের উপর আরেকটি প্লেট উঠে যাওয়া, তার একটা প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এটা সামনে উঠে এসছে, এবং এই মুহূর্তে যে পরপর দুটি বড় বড় ভূমিকম্প হয়েছে, অর্থাৎ একটি 7.2, একটি 7, এবং এর ফলে থাইল্যান্ড সহ, মায়ানমার সহ বাংলাদেশ এবং ভারতের পূর্ব প্রান্তেও কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু শহর অর্থাৎ ব্যাংককের মতো বড় শহরে কিন্তু বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে এখনো আমরা খবর পাচ্ছি। এবং যারা অথরিটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশে মায়ানমারের এবং থাইল্যান্ডের যারা প্রশাসন রয়েছে, তারাও প্রশাসনিক স্তরে এই মুহূর্তে তারা খোঁজ শুরু করেছেন যে ঠিক কি কারণে এই ভূমিকম্প হলো এবং কত ক্যাজুয়ালিটি হয়েছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হয়েছে। এবং এই মুহূর্তে আরেকটি আশঙ্কাও বিজ্ঞানীরা করছেন, অর্থাৎ আফটার শকের। অর্থাৎ আমরা যেরকমটা দেখে থাকি, একটি ভূমিকম্প হলে তার পর বেশ কিছু আফটার শক হয়, এবং সেই আফটার শকেরও কিন্তু বেশ কিছু আশঙ্কা রয়েছে। কারণ আমরা এই ঘন্টা 1-2-1 মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং আরো বড় একটি ভূমিকম্প বা আরো বড় কম্পনের কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই জায়গায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছে। যারা যারা বড় স্কাই স্ক্র্যাপার অর্থাৎ বহুতলে রয়েছেন তাদেরকে ইভাকুয়েশন করা হচ্ছে, এবং যে মূল এলাকা কাওস, অর্থাৎ মায়ানমারের যে কাওস, মায়ানমার থাইল্যান্ড বর্ডারের কাছাকাছি যে জায়গা, যেটা মূল কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে, এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি বলে মনে করা হচ্ছে। এবং ওই অঞ্চল থেকে মানুষজনদেরকে সরানো শুরু হয়েছে, এবং এখনো পর্যন্ত
পুরোপুরি ছবি সামনে আসেনি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যে ছবি আমরা কিছু কিছু আমরা সামনে পাচ্ছি তাতে কিন্তু বেশ ভয়ঙ্কর একটা রূপ আমাদের সামনে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক বাড়িঘর ভেঙে পড়েছে এবং বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। সম্রাট, একেবারে মায়ানমার লাগোয়া উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে ঠিক কি ছবি, উত্তর পূর্ব ভারতে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে? দেখো, মায়ানমার যে অংশে এই ভূমিকম্প হয়েছে সেই অংশ থেকে যদি ভৌগোলিকভাবে দেখি তাহলে ভারতের উত্তর পূর্ব অংশের ভৌগোলিক দূরত্ব বেশ খানিকটা রয়েছে, অনেকটাই রয়েছে, প্রায় 1000 কিলোমিটারের ওপরে রয়েছে। ফলে এখানে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার রিক্টার স্কেলের মাত্রা অনেকটাই কম, অর্থাৎ কেন্দ্রস্থল থেকে অনেকটি দূরে অবস্থিত হওয়ায় এখানে হয়তো সেরকম ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। এখানে হয়তো কম্পন অনুভূত হতে পারে, কিন্তু সেরকম ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনই নেই। তবে বিজ্ঞানীরা এই যে অংশটা, অর্থাৎ উত্তর পূর্ব ভারত, মায়ানমার, থাইল্যান্ড যে অংশটা রয়েছে, এবং একদিকে হিমালয়ের প্লেট রয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরের তলায় প্লেট রয়েছে, ভারত মহাসাগরের প্লেট রয়েছে, ফলে অনেকগুলো প্লেট এখানে রয়েছে। তাদের যে সঞ্চারণ প্রসারণ হচ্ছে এই অঞ্চলটা জুড়ে, এবং বিশ্বব্যাপী যে পরিবেশের পরিবর্তন তার যে একটা প্রভাব এই প্লেটগুলোর মধ্যে পড়ছে তা কিন্তু বিজ্ঞানীরা নজরে রাখছেন, এবং এখন উন্নত ব্যবস্থা অনেক আগের থেকে হওয়াতে আগাম কিছু সতর্কতা পাওয়া যায়, যার ফলে কিন্তু বারবার তারা সতর্কও করছেন। ফলে সেইভাবেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেই মতো ব্যবস্থা করা হচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন উত্তর পূর্ব ভারত এবং ভারতের পূর্বাঞ্চলে আশঙ্কার কোনো কারণ নেই। সেখানে ভূমিকম্প অনুভূত হলেও তার রিক্টার স্কেলের মাত্রা অনেকটাই কম, যেহেতু ভৌগোলিক অবস্থান অনেকটাই দূরে। সম্রাট, আরো একটা যেটা জিনিস জানার, এত ফ্রিকুয়েন্ট ভূমিকম্প কেন হচ্ছে, ভূবিজ্ঞানীরা কি বলছেন, কি কারণ কি? এই যে অঞ্চলটা, মানে যেই অঞ্চলটায় ভূমিকম্প হচ্ছে সেই অঞ্চলগুলো হচ্ছে প্লেট, মানে যেটা আমরা মহাসাগরের তলায় যে প্লেট রয়েছে, মানে অর্থাৎ ভারতের একটা প্লেট রয়েছে, এদিকে পূর্ব এশিয়ার একটা প্লেট রয়েছে, দক্ষিণ দিকে ভারত মহাসাগরের প্লেট রয়েছে, সেই প্লেটগুলোর সংযোগস্থল হচ্ছে এই অঞ্চলটা। এবং আরো যদি আমরা পূর্ব দিকে চলে যাই, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে অঞ্চল, সেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট রয়েছে, এই অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ, এখানে খুব ফ্রিকুয়েন্ট ভূমিকম্প হয়। এবং এই অঞ্চলগুলোতে যে বর্তমানে পরিবেশগত যে পরিবর্তন হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং সহ আরো দূষণের কারণে, বিভিন্ন কারণে যে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তার একটা এফেক্ট এই যে সমুদ্রে জল বেড়ে যাওয়া, সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়া, এর সাথে সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর, যে ভূগর্ভের জল কমে যাওয়া, সেখানে হাওয়া অর্থাৎ ফাঁকা জায়গা তৈরি হওয়া সহ আরো অন্যান্য অনেক বিষয় সামনে আসছে, যেগুলো বিজ্ঞানীরা একে একে খুঁজছেন। ফলে এই সমস্ত কারণে এই অঞ্চলগুলোতে ভূমিকম্পের প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে ভৌগোলিকগত কারণে, এবং তার সাথে সাথে এখন আরো বাড়ছে, যেহেতু নগরায়নের চাপ বাড়ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, উঁচু উঁচু স্কাই স্ক্র্যাপার তৈরি হচ্ছে, ফলে সমস্তটা মিলিয়ে মাটির ওপর যে চাপ তৈরি হচ্ছে সেটাও একটা অন্যতম কারণ, এবং তার সাথে সাথে এই যে ভূগর্ভের প্লেটের সঞ্চালন সেটাও একটা অন্যতম কারণ। ফলে এই কারণগুলোর জন্য এই অঞ্চলের যে ভূমিকম্প হয় সেটা আমরা বারবার দেখেছি 6 থেকে 8-এর মধ্যে ঘোরাফেরা করে, অর্থাৎ বড় ভূমিকম্প হয় এই অঞ্চলগুলোতে, এবং তাতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ অনেকটাই বেশি থাকে। এবং সেই কারণেই এখন আমরা যেটা ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি, যে যাতে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি আটকানো যায়, সেই কারণে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যাতে বাড়ি ঘরের যে নির্মাণ কৌশল সেটা পরিবর্তন করার চেষ্টা চলছে, যাতে নির্দিষ্ট সময়ে মানুষকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলছে। ফলে এই সমস্ত পরিকল্পনাগুলো চলছে, এবং তার পাশাপাশি বিজ্ঞানীরা এটাও নজর রাখছেন যে সমস্ত এক্সটার্নাল কারণগুলোর জন্য এই ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি হচ্ছে সেটা যাতে কমানো যায়। অর্থাৎ 1 নম্বর হচ্ছে কার্বন এমিশন যাতে কমে, যাতে পরিবেশের দূষণ কম হয়, এবং জলের যে দূষণ হচ্ছে বিভিন্ন জায়গায় কেমিক্যালস এর ব্যবহার, সেইগুলো যাতে কমানো হয়। এই সমস্ত পাশাপাশি মানুষের যে চাপ, অর্থাৎ বাসস্থানের চাপ, সেই কমানোর জন্য একটা বিকল্প যাতে ব্যবস্থা তৈরি করা হয় সেই সমস্ত দিকেও নজর রাখা হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি সম্রাট দাস।